রামু, রামু রে, রামু। রামু, রামু রে, আমাদের যে বড্ড বিপদ হয়ে গেল। রঘু, তুই এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে এমন? আমায় বল, কি হয়েছে? কি হয়েছে বল। এরম হাঁপাচ্ছিস কেন? মুখ বুজে থাকিস না রঘু, বল কি হয়েছে। আর তোর চোখের পারে পারে এরম জল কেন? ওই পাড়ার নিমাই দাদু আছে না, ওই দাদু জানিস আজকে মারা গেছে। তুই তো এখানে মাঠে বসে বসে কোদাল কোপাচ্ছিস, তাই তুই শুনতে পাসনি। ওই নিমাই দাদু জানিস মারা গেছে। এটা তুই সত্যি বলছিস? এত বড় বিপদ হয়ে গেল, এবার কি হবে বলতো? এ তো ভারী বিপদ রে। তা না হলে আমি বলছিটা কি, এবার যে আমাদের কি হবে? কেই বা বাঁচাবে আমাদের গ্রামের লোকগুলোকে? সে তো ভগবানই জানে। আমার তো মাথায় কিছুই আসছে না। তাহলে এবার নিমাই দাদুকে কে নিয়ে যাবে রে ওই শ্মশানে? ওই শ্মশানে যাওয়া তো বড্ড বিপদ রে রঘু। গ্রামের 4 যুবক, সুজয়, রোহিত, রনিত আর সুনীত, নিমাই দাদুর নিথর দেহ সাদা কাপড়ে মুড়ে কাঁধে তুলে নিল এবং ওরা আস্তে আস্তে রওনা দিল শ্মশানের উদ্দেশ্যে। চারদিকে তখন এক অদ্ভুত নীরবতা বয়ে চলেছে। শুধু ওইখানে একটাই কণ্ঠ শোনা যাচ্ছে, বল হরি হরি বল, বল হরি হরি বল। আমরা তো নিমাই দাদুকে নিয়ে চলে এলাম। এবার তোরা যা হোক দাদুকে দাহ করার ব্যবস্থাটা কর। আর বেশি দেরি করিস না, দাহ করার ব্যবস্থা কর তোরা। হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা কর। আমারও যে একটু ভয় ভয় লাগছে। শ্মশানটা দেখ না কিরম ফাঁকা, আমার বড্ড ভয় লাগছে। একটু তাড়াতাড়ি করার ব্যবস্থা কর। তুই এত ভয় খাচ্ছিস কেন বলতো? ভয় খাস না, মনের মধ্যে সাহস রাখ। আমরাও তো আছি এখানে, ভয় খাওয়ার কি আছে এখানে? নেই, এবার নিমাই দাদুকে দাহ করার ব্যবস্থা কর। আমার জানিস তো গাটা ছমছম ছমছম করে উঠছে। এই জায়গাটা তাছাড়া খুব একটা ভালো নয়, আমি লোক মুখে শুনেছি। সে তো আমিও জানি, আমিও এই ব্যাপারে শুনেছি। গ্রামের লোকেরা বলে এইখানে নাকি অশুভ শক্তির বাস আছে। এই কাজে আমি তোমাদের সাহায্য করতে পারি। তখন ওরা দেখতে পারে ঠিক তাদের পেছন দিকে একটা শ্যামলা বর্ণের লোক দাঁড়িয়ে আছে। তুমি কে? এই শ্মশানে এত অন্ধকারে কি করছো? আমি আমি হলাম এই শ্মশানের পাহারাদার। এইখানে যে দেহগুলো আসে, ওই দেহগুলোকে দাহ করাই হলো আমার কাজ। এই তো, তাহলে এতক্ষণ বাদে দাহ করার লোক পাওয়া গেছে। কয় তুমি তাহলে এসো তো, সাহায্য করো আমাদের নিমাই দাদুর দেহটাকে দাহ করতে। কয় কয়, তোদের দেহ কোথায় আছে? কয় দেখা দেখি। ওই তো, ওই দেখো নিমাই দাদুর নিস্তেজ দেহ সাদা কাপড়ে মুড়ে আমরা ওইখানেই রেখে দিয়েছি। তারপর ওই লোকটা হাঁটতে হাঁটতে গিয়ে নিমাই দাদুর বডির কাছে দাঁড়ায়। বাহ বাহ বাহ, বেশ নাদুস নুদুস লোক তো। বহুদিন বাদে এইরকম লোক শ্মশানে এলো। হ্যাঁ, এইবার তুমি আমাদের নিমাই দাদুকে দাহ করে দেওয়ার ব্যবস্থা করো তো। হ্যাঁ হ্যাঁ, করছি করছি, তোদের নিমাই দাদুকে দাহ করার ব্যবস্থা করছি। তোরা একটুও চিন্তা করিস না, এক্ষুনি দাহ করে দিচ্ছি, দাঁড়া। তারপর ওই লোকটা আস্তে আস্তে নিমাই দাদুর দেহর কাছে দাঁড়ায় এবং দাঁড়াতে না দাঁড়াতেই সেই লোকটার চোখগুলো আস্তে আস্তে বড় বড় হয়ে যায়। এরপর ওই লোকটা
তার একটা হাত নিমাই দাদুর গায়ে আস্তে আস্তে বোলাতে থাকে এবং বোলাতে বোলাতে সেই লোকটা আস্তে আস্তে একটা ভূতের আকৃতি নিয়ে নেয়। তার নখগুলো আছে বড় বড় এবং রাক্ষসের মতো দাঁত। এরপর সেই ভূতটা নিমাই দাদুর পায়ে একটা হাত দিয়ে টেনে ছিঁড়ে নেয় একটা পা, এবং একটা পা টেনে ছিঁড়ে আস্তে আস্তে সে খেতে থাকে। ওই দৃশ্য দেখে ওখানে থাকা 4জন ছেলে হতভম্ব হয়ে যায়। তাদের চোখ যেন বড় বড় হয়ে গেছে। তারা যে কি করবে তাদের মাথায় কিছুই আসছে না সেই বিকৃতিময় দৃশ্য দেখে। এত সুস্বাদু মাংস আমি এতদিন কেন পাইনি? ওই দেখ, ও তো একটা ভূত। পালা এখান থেকে, না হলে আমাদের খেয়ে ফেলবে। পালা এখান থেকে। তখন ওরা 4জন প্রাণপণে দৌড়াতে আরম্ভ করলো এবং দৌড়াতে দৌড়াতে বেশ জঙ্গলের ভিতরের দিকে অনেকটা ঢুকে গেল। কিন্তু প্রাণ বাঁচানোর তাগিদে তারা এইটাই বুঝতে পারলো না যে তারা 4জন আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে এবং আলাদা হয়ে জঙ্গলের ভেতরে আরও ভেতরে প্রবেশ করে চলেছে। তখন সুজয় আস্তে আস্তে একাই দৌড়ে চলেছে। তার পেছনে কি আছে কি সামনে আছে সে কিছুই দেখছে না। জঙ্গলে যত ভেতরে সে যেতে পারে সে দৌড়ে চলেছে। তখন সুজয় দৌড়াতে দৌড়াতে এক জায়গায় গিয়ে দাঁড়ায় এবং পেছন দিকে দেখতে থাকে। ঠিক তখন তার কানে কেউ একটা ফিস ফিস করে কথা বলছে। কোথায় পালাবি? তখন সুজয় দেখতে পারে সেই ভূতটা উল্টো হয়ে গাছের একদিকে ডালে ঝুলছে। না না, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে, আমাকে মারিস না, আমায় ছেড়ে দে। তারপর সেই ভূতটা গাছের ডাল থেকে এক লাফ মেরে দেয় এবং সোজা সুজয়ের কাছে চলে আসে এবং সুজয়ের গলাটা ধরে হাওয়াতে আস্তে আস্তে ঝুলিয়ে দেয়। ছেড়ে দে, মারিস না আমায়, আমি যে বাঁচতে চাই, আমায় মারিস না। তারপরে একটা খট করে আওয়াজে সুজয়ের ঘাট সেই ভূতটা সেইখানেই ভেঙে একবারে গুড়িয়ে চূর্ণ করে দেয়। আর অন্যদিকে রোহিত তখন দৌড়ে চলেছে এবং সে দৌড়াতে দৌড়াতে এক জায়গায় হোঁচট খেয়ে পড়ে যায়। হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সাথে সাথেই সে আবার উঠে দাঁড়ায়। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? কেউ যে নেই, বাঁচাও। আমি আছি, আমি। তখন সেই ভূতটা রোহিতকে কাঁধে হাত দিয়ে টেনে দেয় এবং ছিটকে ফেলে দেয় একটু দূরে, এবং সেই ভূতটা আস্তে আস্তে যেন সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এবং তার একটু পরই সেই ভূতটা আচমকা যেন রোহিতের সামনাসামনি চলে আসে। আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না এত তাড়াতাড়ি। তখন রোহিত দেখতে পারে জলের ভেতর থেকে আস্তে আস্তে বুকবুকি উঠছে এবং ওইখান থেকে সেই ভূতের একটা হাত বেরিয়ে আসে এবং আস্তে আস্তে রনিতকে সেই জলের মধ্যে টেনে ডুবিয়ে দেয়। সুনীত তখন তার 3 বন্ধু দূরে চিৎকারের প্রতিধ্বনি শুনে পুরো হতভম্ব হয়ে গেছে।
সে এইখানে সেই জন্য বসে বসে কাঁদতে আরম্ভ করে দেয়। আমি কি করব এখন? আমি এখন কি করব? সুনীত তখন দেখতে পারে তার সামনে নিমাই দাদুর একটা তুলসী কাঠের মালা পড়ে আছে। সুনীত তখন ওইখানে নিমাই দাদু সেই তুলসী কাঠের মালাটা তুলে পড়ে নেয় এবং সে দেখতে পারে ওইখানে সেই ভূতটাও আবার হাজির হয়ে গেছে। তুই এবার শেষ, আর তুই বাঁচতে পারবি না। এরপর ওই ভূতটা এক লাফ মারে সুনীতের গায়ে এবং সুনীতের হাত ধরে টানতে থাকে। সুনীত তখন সেই ভূতটাকে ঠেলে দেওয়ার চেষ্টা করে, তখন ওই ঠেলাঠেলিতে সেই ভূতটা সুনীতের সেই গলায় পড়া তুলসী কাঠের মালায় হাত দেয় এবং মালায় হাত দেওয়ার সাথে সাথেই তার গা হাত পায়ে যেন আস্তে আস্তে জ্বলন সৃষ্টি হয়। বাঁচা, বাঁচা, আমায় বাঁচা, আমায় বাঁচা, বাঁচা, আমায় বাঁচা। এরপর ওই ভূতটা আস্তে আস্তে সেইখানে পুড়ে শেষ হয়ে যায়। পবিত্র তুলসী কাঠের মালা স্পর্শ করাতে কোনো অশুভ শক্তি টিকতে পারে না, তাই সে ভূতটা ওইখানে আস্তে আস্তে পুড়ে সে ছাই হয়ে গিয়েছিল। আজ আমি আমার 3 বন্ধু হারিয়ে আমি একা বেঁচে গেলাম। এরপর থেকে ওই গ্রামের লোকজন যখন রাত্রি নেমে আসে, সেই রাত্রিবেলা কেউ আর ওই শ্মশানে পা দিতে সাহস বোধ করতে পারে না।